ভলিউমটা একটু কমিয়ে নিন, কারণ আজকের গল্পটা একান্তই আপনার আর আমার মাঝের একটা গোপন অধ্যায়। ভলিউমটা একটু কমিয়ে নিন, কারণ আজকের গল্পটা একান্তই আপনার আর আমার মাঝের একটা গোপন অধ্যায়, যা হয়তো সমাজের চোখে ভুল, কিন্তু আমার কাছে ছিল জীবনের সবচেয়ে জটিল বাস্তবতা। আমার নাম মমতা। আমার বাড়ি বর্ধমান জেলায় একটা ছিমছাম মফস্বল শহরে। আমি আজ আপনাদের কাছে আমার জীবনের এমনই এক গভীর গোপন অধ্যায়ের কথা বলতে এসেছি, যা আমাকে অনেক রাত নির্ঘুম রেখেছে, অনেক দীর্ঘশ্বাস আর বুক ভরা কষ্ট দিয়েছে। এই দেখুন না, আজও আমি একটা সাদামাটা সুতির শাড়ি পরে বসেছি, যেমনটা সচরাচর ঘরের কাজ করার সময় পরি। কিন্তু ভেতরের ঝড়টা কেউ কি আর বোঝে? আমার এই ছিপছিপে শরীরটা আজও সেই দিনগুলোর নীরব সাক্ষী। কিন্তু আপনারাই বলুন, এই নির্লিপ্ত চেহারা দেখে কি আর বোঝা যায় ভেতরে কতটা আগ্নেয়গিরি পুষে রেখেছি আমি? যদি আমার গল্পটা আপনাদের ভালো লাগে, বা যদি আমার মতো এমন কষ্ট আপনাদের চেনা মনে হয়, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাড়া পেলে আরও অনেক না বলা কথা বলার সাহস পাবো আমি। আমার বিয়েটা হয়েছিল ৮ বছর আগে, যখন আমি সবেমাত্র ২২ পেরিয়ে ২৩-এ পা দিয়েছি। স্বামী রতন আমাদের গ্রামেরই ছেলে, কিন্তু ব্যবসা সূত্রে প্রায়শই তাকে বাইরে থাকতে হতো। বিয়ের প্রথম বেশ ভালোই কাটছিল, নতুন সংসার, নতুন মানুষজন। রতনের ভালোবাসা কম ছিল না, তবে তার কাজের ব্যস্ততা যেন আমাদের দুজনের মাঝে একটা অলিখিত দূরত্ব তৈরি করে দিয়েছিল। আমি একা হয়ে পড়তাম, বিশেষ করে সন্ধে নামলে, যখন বাড়ির বাকি সবাই যে যার মতো কাজকর্মে ব্যস্ত থাকত। আমাদের পরিবারটা ছিল ৫১টি, শ্বশুর শাশুড়ি আর রতনের ছোট ভাই আকাশ। আকাশ তখন কলেজে পড়ত, একদম ছিপছিপে গড়নের একজন সুদর্শন যুবক, চোখে মুখে একরাশ স্বপ্ন আর তারুণ্যের উচ্ছ্বাস। প্রথম ও আমাকে ভাবি বলে সম্মানের সাথেই ডাকত, আর আমিও ওর সাথে বাড়ি ছোট ভাইয়ের মতোই ব্যবহার করতাম। কিন্তু সময়ের সাথে সাথে কখন যে আমাদের সম্পর্কটা অন্য মোড় নিতে শুরু করেছিল, তা আমি নিজেও বুঝতে পারিনি। আমার শাশুড়ি খুব সহজ সরল মানুষ ছিলেন, সংসারের অনেক কিছুতেই তার খুব একটা নজর ছিল না, আর শ্বশুরমশাই নিজের খেয়ালে মগ্ন থাকতেন। তাই সংসারের ছোটখাটো দায়িত্বগুলো ধীরে ধীরে আমার কাঁধেই এসে পড়ল। রতন যখন বাড়িতে থাকত, তখন সে তার বন্ধুবান্ধব আর ব্যবসার কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকত। আমার সাথে কথা বলার বা আমার মনের খবর নেওয়ার সময় তার খুব কমই মিলত। এই নিঃসঙ্গতা আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। ঠিক সেই সময় আকাশ আমার জীবনে এক নতুন হাওয়া নিয়ে এলো। সে কলেজ থেকে ফিরলে প্রায়ই আমার সাথে টুকটাক গল্প করত, আমার রান্নার প্রশংসা করত, বা বাজার থেকে ফেরার পথে আমার জন্য লুকিয়ে চুরিয়ে একটা ফুল বা ছোট কোনো চকলেটের প্যাকেট নিয়ে আসত। প্রথম আমি এগুলোকে ওর নিষ্পাপ ভালোবাসা বলেই মনে করতাম, কিন্তু ওর চাহনি, ওর হাতের স্পর্শ, ওর গলার স্বরের মাদকতা ধীরে ধীরে আমাকে অন্য এক জগতে নিয়ে যেতে শুরু করল। একদিন দুপুরে রতন ব্যবসার কাজে শহরে গিয়েছিল। আকাশ কলেজ থেকে ফিরে দেখল আমি একা উঠোনে বসে কাপড় ভাঁজ করছি। ও এসে আমার পাশেই বসল, আমার হাত থেকে কয়েকটা কাপড় নিয়ে ভাঁজ করতে শুরু করল। আমরা দুজনেই চুপচাপ কাজ করছিলাম। হঠাৎই ওর হাত আমার হাতে আলতো করে ছুঁয়ে গেল। এক বিদ্যুৎ খেলে গেল আমার সারা শরীরে। আমি মাথা তুলে তাকাতেই দেখি ও গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে এক অদ্ভুত মুগ্ধতা, এক নীরব আমন্ত্রণ। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম, বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গিয়েছিল। সেদিন আমি কাজ ফেলে দ্রুত রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। আমার মনের ভেতর এক অস্থিরতা শুরু হয়েছিল। নিজেকে বোঝাচ্ছিলাম এসব আমার মনের ভুল। আকাশ ছোট ছেলে, ওর মনে হয়তো কিছুই নেই। কিন্তু মনের কোনো এক কোণে এই অবাধ্য ভাবনাগুলো ডালপালা মেলতে শুরু করল। এরপর থেকে আকাশের আচরণ যেন আরও বেশি করে আমার মনকে দোলা দিতে লাগলো। সে আমার জন্য বিশেষ কিছু করলে বা আমাকে কিছু দিলে আমি যতই নিজেকে বোঝাই না কেন, আমার ভালো লাগতো। রতন যখন রাতে ফিরত, তখন আমি ওর দিকে তাকিয়ে দেখতাম। রতনের চোখে সেই মুগ্ধতা ছিল না যা আমি আকাশের চোখে দেখতাম। রতনের ভালোবাসাটা ছিল অভ্যস্ততার, আর আকাশেরটা ছিল আবিষ্কারের।
আমার অবচেতন মন যেন এই তুলনাটা প্রতিনিয়ত করত। আকাশের সাথে আমার চোখের চাওয়া পাওয়া নীরব আলাপন যেন বাড়তেই থাকল। বাড়ির সবাই হয়তো ভাবত আমি ওর বড় ভাবি, তাই ওর সাথে আমার এই এমন ঘনিষ্ঠতা স্বাভাবিক। কিন্তু আমি জানতাম স্বাভাবিকতার সীমারেখা কবেই যেন আমরা দুজন অতিক্রম করে গিয়েছিলাম। একদিন রাতের খাবার পর বাড়ির সবাই টিভি দেখছিল, কিন্তু আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম। আকাশ এলো চা চাইতে। আমি চা বানাচ্ছিলাম। ও এসে আমার খুব কাছাকাছি দাঁড়ালো। ওর শরীরের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। ভাবি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, ও নিচু স্বরে বলল। আমি চমকে উঠলাম। ওর চোখে চোখ পড়তেই আমার শরীর দিয়ে এক শিহরণ বয়ে গেল। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। কি বলছিস এসব আকাশ, যা এখান থেকে, আমি প্রায় ফিসফিস করে বললাম। ও আমার কাঁধে আলতো করে হাত রাখল। ওর আঙুলের স্পর্শে আমি কেঁপে উঠলাম। কেন ভাবি, সুন্দর লাগলে কি বলাও যাবে না? ওর গলার স্বর কেমন যেন নেশা ধরানো। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, সবাই দেখবে আর ভালো লাগবে না, এসব কথা বলিস না। ও আমার কাঁধ থেকে হাত সরিয়ে নিল, কিন্তু তার আগে আলতো করে একবার চাপ দিল। আমি ওর স্পর্শে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। সেদিন রাতে আমার ঘুম আসেনি। এই প্রথম আমার মনের ভেতরের লুকোনো ইচ্ছেরা যেন মাথা চাড়া দিয়ে উঠল। আমার নিজেরই নিজেকে অপরিচিত মনে হতে লাগল। এই আমি কি সেই মমতা যে কিনা বিয়ের পর শুধুমাত্র রতনেরই? একদিন দুপুরবেলা রতন গ্রামের বাইরে গিয়েছিল। শাশুড়ি ঠাকুর দেখতে গিয়েছিলেন, শ্বশুরমশাই ঘরে ঘুমোচ্ছিলেন। আমি ঘরে একা বসে সেলাই করছিলাম। আকাশ এসে তার কলেজে যাওয়ার জন্য কিছু টাকা চাইতে। আমি আমার ঘরে বসে একটা সেলাই করছিলাম। ও এসে আমার পাশের চেয়ারটায় বসল। টাকা দেওয়ার সময় আমার হাত থেকে টাকাটা না নিয়ে ও আমার হাতটা ধরে ফেলল। ওর হাতের তালু ছিল উষ্ণ, আর ওর আঙুলগুলো আমার হাতের উপর যেন এক অদ্ভুত খেলা খেলছিল। আমি চোখ তুলে তাকালাম। ওর চোখে সেই একই মুগ্ধতা, গভীরতা। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কি করছিস আকাশ, ছাড় আমার হাত, আমি ফিসফিস করে বললাম। ও আমার হাতটা আরও শক্ত করে ধরল, আর ওর চোখ দুটো আমার ঠোঁটের দিকে নেমে এলো। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন পৃথিবীটা থমকে গেছে। আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। আমি চাইলেও হাতটা ছাড়িয়ে নিতে পারছিলাম না। ওর চোখের ভাষা ছিল এক স্পষ্ট আমন্ত্রণ, এক নিষিদ্ধ ইচ্ছার প্রতিধ্বনি। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার নিঃশ্বাস দ্রুত বইতে লাগল। ও আমার হাত ছেড়ে দিল, কিন্তু ওর আঙুলের স্পর্শ আমার হাতে যেন গেঁথে গিয়েছিল। যাই ভাবি, শুধু এটুকুই বলে ও উঠে চলে গেল। আমি পাথরের মূর্তির মতো বসে রইলাম। সেদিনই আমি বুঝেছিলাম আমরা একটা বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েছি, যার থেকে বেরোনোর পথ হয়তো আর নেই। এরপর থেকে আকাশের সাথে আমার সম্পর্কটা আরও জটিল হতে লাগল। সে যেন আমার মানসিক দুর্বলতার সুযোগ নিতে শুরু করেছিল। রতনের অবহেলা, আমার একাকিত্ব, সবকিছু যেন ওর কাছে এক খোলা বইয়ের মতো ছিল। সে প্রায়ই আমাকে বলতো, ভাবি, তুমি এত সুন্দর, কিন্তু তোমার চোখে সবসময় কেমন একটা বিষণ্ণতা দেখতে পাই। অথবা, রতনদা তোমার যত্ন নিতে পারে না, আমি জানি। তোমার মতো একজন মানুষকে ভালোবাসার জন্য যে সময় আর মন লাগে, সেটা রতনদার নেই। এই কথাগুলো আমার মনের গভীরে গিয়ে লাগত। আমি জানতাম ওর এসব কথা বলা ঠিক নয়, কিন্তু কেমন যেন এক মায়ায় জড়িয়ে পড়ছিলাম আমি। ওর কথায় আমার কষ্টগুলো যেন আরও বেশি করে অনুভব করতাম। একদিন বাড়িতে হঠাৎই কারেন্ট চলে গেল বিকেলে। রতন আর শাশুড়ি দুজনেই বাজারে গিয়েছিল। আমি একা রান্নাঘরে বসে সবজি কাটছিলাম। আকাশ এসে মোমবাতি জ্বালিয়ে আমার পাশে এসে বসল। অন্ধকার আর মোমবাতির অস্পষ্ট আলোয় ওর মুখটা কেমন যেন মায়াবী লাগছিল। ও আমার হাত থেকে ছুরিটা নিয়ে নিজেই সবজি কাটতে শুরু করল। আমাদের দুজনের হাত বারবার ছুঁয়ে যাচ্ছিল। ওর হাতের স্পর্শে আমার শরীর যেন বারবার কেঁপে উঠছিল। আমি মাথা নিচু করেছিলাম, আমার গালে এক উষ্ণতা অনুভব করছিলাম। হঠাৎ ও আমার কাঁধে মাথা রাখল। ভাবি, আমার মনে হয় তুমিই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, ও ফিসফিস করে বলল। ওর নিঃশ্বাস আমার গলায় যেন এক অন্য রকম অনুভূতি সৃষ্টি করল। আমি নিজেকে দূরে সরিয়ে নিতে চাইলাম, কিন্তু আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। ওর স্পর্শে আমার মনের ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়েছিল, যা আমি কখনো অনুভব করিনি। আমি চুপ করেছিলাম, কোনো কথা বলতে পারছিলাম না।
ওর মাথা আমার কাঁধে ছিল কিছুক্ষণ, তারপরও নিজে থেকেই মাথা তুলে নিল। ভয় পেয়েছ ভাবি? ওর গলার স্বর ছিল নরম। আমি শুধু মাথা নাড়ালাম। ও আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল, যে হাসিটা আমার বুকের ভেতর আজও কাটার মতো বেঁধে আছে। এসব দিনের পর আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমি নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতাম। আমি একজন বিবাহিতা নারী, আমার একটি সংসার আছে, স্বামী আছে। আমি কিভাবে আকাশের প্রতি এই অবাধ্য আকর্ষণ অনুভব করতে পারি? কিন্তু ওর চোখের নীরব আকুতি, ওর হাতের উষ্ণতা, ওর গলার স্বরের মাদকতা আমাকে বারবার ওর দিকে টেনে নিত। কিন্তু ওর চোখের নীরব আকুতি, ওর হাতের উষ্ণতা, ওর গলার স্বরের মাদকতা আমাকে বারবার ওর দিকে টেনে নিত। আমি নিজেকে অপরাধী মনে করতাম। পাপবোধে আমার ভেতরটা পুড়ে যেত, তবুও ওর থেকে নিজেকে দূরে রাখতে পারতাম না। ও যখন আমার ঘরে আসতো কোনো ছুতোয়, আমার মনে হতো যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমরা হয়তো কোনো কথা বলতাম না, কিন্তু আমাদের চোখ যেন হাজারো কথা বলে যেত। একদিন আকাশ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছিল। রতন ব্যবসার কাজে বাইরে, শাশুড়িও বাবার বাড়ি গিয়েছিলেন। আমিই ওর দেখভাল করছিলাম। ওষুধ খাওয়ানো, কপালে জলপট্টি দেওয়া সব আমিই করছিলাম। ওর বিছানার পাশে বসে ওর কপালে হাত বুলিয়ে দিচ্ছিলাম। ওর শরীরটা তখন খুব দুর্বল ছিল। ও আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমি চমকে উঠলাম। ভাবি, তুমি না থাকলে আমি কি করতাম? ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আমার মনটা আরও নরম হয়ে গেল। আমি ওর কপালে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিলাম। ওর ভেতরের কষ্টটা যেন আমাকে ছুঁয়ে যাচ্ছিল। ও আমার হাতটা টেনে নিজের বুকের কাছে নিয়ে এলো। আমি ওর বুকের উষ্ণতা অনুভব করলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। এই মুহূর্তে আমরা দুজন যেন একটা নিষিদ্ধ সীমারেখায় দাঁড়িয়েছিলাম। আমি নিজেকে বোঝাতে পারছিলাম না যে আমি কি করছি আর কেন করছি। ওর দুর্বলতা, ওর অসহায়ত্ব আমাকে আরও বেশি করে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এভাবে দিন কাটছিল। আমাদের এই গোপন সম্পর্কটা যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিল। বাইরের চোখে আমরা ছিলাম দেবর ভাবী, আর ভেতরের দিকটা ছিল সম্পূর্ণ আলাদা। আমরা একে অপরের মনের গভীরে ঢুকে গিয়েছিলাম। রতনের অনুপস্থিতি এই সম্পর্ককে আরও বেশি করে প্রশ্রয় দিচ্ছিল। আমি নিজের অজান্তেই কখন যে আকাশের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছিলাম তা আমি নিজেই বুঝতে পারিনি। রতনের সাথে আমার সম্পর্কটা যেন আরও বেশি করে ফিকে হয়ে গিয়েছিল। আমার মনের মধ্যে এই পাপবোধটা যেন একটা বোঝা হয়ে চেপে বসেছিল। আমি জানতাম এটা ভুল, ভীষণ ভুল। সমাজের চোখে, ধর্মের চোখে এটা ঘোর পাপ। কিন্তু আমি যেন এক অজানা মায়ার জালে আটকা পড়েছিলাম। আকাশ যখন আমার দিকে তাকিয়ে এক গভীর দৃষ্টি দিত, আমার মনে হতো যেন আমার সমস্ত সত্তা ওর কাছে সমর্পণ করে দিই। ওর চোখে আমি সেই ভালোবাসা দেখতাম যা আমি রতনের চোখে খুঁজে পাইনি। রতন যখন বাড়িতে ফিরত, আমার মনে হতো যেন আমার অপরাধ আরও বেড়ে গেছে। আমি ওর চোখের দিকে তাকাতে পারতাম না। রাতের বেলা রতনের পাশে শুয়েও আমার মনে শুধু আকাশের মুখটাই ভেসে উঠত। এই দ্বিধা, এই টানাপড়ন আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। একদিন বাড়ির উঠোনে বসে আমি আলু বাছছিলাম। রতন তখন ঘরে ঘুমাচ্ছিল। আকাশ আমার পাশে এসে বসল, হাতে একটা বই। কিছুক্ষণ চুপ করে থাকার পর ও আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে আমার জীবনটা কেমন অন্ধকারময় হতো তা আমি ভাবতেই পারি না। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে এক গভীর যন্ত্রণা, যেন আমার অনুপস্থিতি ওর কাছে এক কল্পনার অতীত। আমি নিজেকে সামলে নিতে পারছিলাম না। আমার চোখে জল চলে এলো। আমি আলতো করে ওর হাতটা ধরলাম। আকাশ, এসব কথা বলিস না, এসব ঠিক নয়, আমি প্রায় ফিসফিস করে বললাম। ও আমার হাতটা আরও শক্ত করে ধরল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ভাবি, তুমিই আমার সব। ওর গলার স্বর ছিল করুণ। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ওকে কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। এই মুহূর্তে আমি যেন সমস্ত বাধা বিপত্তি ভুলে শুধু ওকে কাছে টেনে নিতে চাইছিলাম। আমার মন বলছিল এ ভুল, এ মহাপাপ, কিন্তু আমার শরীর, আমার আবেগ যেন আমাকে ওর দিকে ঠেলে দিচ্ছিল।
আমাদের এই গোপন সম্পর্কের খবরটা ধীরে ধীরে অন্যদের কানে যেতে শুরু করল। গ্রামের ছোট ছোট ঘটনা, মানুষের কানাঘুষো আমার কানে আসছিল। আমার প্রতিবেশী মায়া কাকিমা একদিন আমাকে আড়ালে ডেকে বললেন, দেখিস রে মমতা, এসব বাড়াবাড়ি ভালো নয়, লোকে কানাঘুষো করছে। আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। আমার ভয় লাগছিল, যদি রতন জানতে পারে, যদি শ্বশুর শাশুড়ি জানতে পারে, আমার জীবনটা নরক হয়ে যাবে। আমি আকাশকে বারবার বোঝাতে চেষ্টা করতাম, আকাশ, আমরা যা করছি তা ঠিক নয়, আমাদের এটা বন্ধ করতে হবে। কিন্তু ও আমার কথা শুনত না। সে যেন আমার কথাগুলোকে গুরুত্বই দিত না, উল্টে আরও বেশি করে আমার কাছাকাছি আসতে চাইত। এক সন্ধ্যায় রতন বাড়ি ফিরলে সে আমার সাথে কেমন যেন অন্যরকম ব্যবহার করল। তার চোখে ছিল এক অদ্ভুত সন্দেহ। সে আমাকে সরাসরি কিছু না বললেও তার নীরবতা আর তার চাহনি আমাকে অস্থির করে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম, হয়তো সে কিছু একটা সন্দেহ করছে। আমার বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে যাচ্ছিল। সেদিন রাতে রতন আমাকে প্রশ্ন করল, আকাশ আজকাল বড্ড বেশি তোর কাছে ঘেঁষে না? কি ব্যাপার বলতো? আমার মনে হলো যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আমি কোনো মতে মিথ্যে বললাম, ও তো ছোট ছেলে, ও আর কি করবে। আর তুমি তো বেশিরভাগ সময় বাইরে থাকো, তাই হয়তো আমার কাছেই আসে। রতন আমার কথা পুরোপুরি বিশ্বাস করল না। ওর চোখে অবিশ্বাসটা স্পষ্ট ছিল। আমার ভেতরটা দুলে উঠল। আমি জানতাম এই মিথ্যার জাল বেশি দিন টিকবে না। এই ঘটনার পর আমি আকাশকে আরও বেশি করে বোঝাতে লাগলাম যে আমাদের এই সম্পর্কটা শেষ করতে হবে। আমি ওর হাতে পায়ে ধরলাম, আকাশ, আমার সংসারটা ভেঙে যাবে, আমার জীবনে আর কিছু বাকি থাকবে না। কিন্তু ও আমার কথা শুনল না। উল্টে সে আমার প্রতি আরও বেশি করে জেদি হয়ে উঠল। তুমি আমাকে ঠেলে দিতে পারো না ভাবি, তুমিই আমার জীবন, তুমি আমাকে ছাড়া কি করে থাকবে? ওর এই কথাগুলো যেন আমার মনে এক গভীর আঘাত হানল। আমি জানতাম এটা তার এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করা, যেন আমি ওর থেকে দূরে সরে না যাই। ও যেন আমাকে এক অদৃশ্য শিকলে বেঁধে রেখেছিল। আমার মন চাইলেও আমি ওর থেকে দূরে যেতে পারছিলাম না। ওর নীরব অভিযোগ, ওর বেদনা হতে চাহনি আমার মনকে দুর্বল করে দিত। আমি নিজেকেই অপরাধী মনে করতাম, যেন আমি ওকে কষ্ট দিচ্ছি। একদিনের ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন আমার শাশুড়ি আমাকে কিছু কাজের জন্য পাশের বাড়িতে পাঠিয়েছিলেন। আমি ফিরে এসে দেখি আকাশ আমার ঘরে চুপ করে বসে আছে। আমি ঘরে ঢুকতেই ও দ্রুত উঠে এসে আমার হাতটা ধরল। কোথায় ছিলে ভাবি? আমি তোমাকে খুঁজছিলাম। ওর গলার স্বর ছিল অস্থির। আমি ওর হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ও আরও শক্ত করে ধরল। আকাশ, কেউ দেখলে কি ভাববে? আমি ভয়ে ভয়ে বললাম। ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি ঘরে ঢুকলেন। তিনি হয়তো কোনো প্রয়োজনে আমার ঘরে এসেছিলেন। তিনি আমাদের দুজনের হাত ধরা দেখে থমকে গেলেন। তার চোখে এক রাশ অবিশ্বাস আর বিস্ময়। আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। আমি লজ্জায়, অপমানে মাটির সাথে মিশে যেতে চাইছিলাম। আকাশ দ্রুত আমার হাত ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শাশুড়ি কোনো কথা বললেন না, শুধু আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে ছিল এক নীরব অভিযোগ, যা আমার ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল। সেই দিনের পর থেকে আমাদের সংসারে এক নীরব ঝড় বয়ে যাচ্ছিল। শাশুড়ি আর আমার মধ্যে দূরত্ব বাড়তে লাগল। তিনি আমার সাথে খুব একটা কথা বলতেন না। রতনও কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছিল। আমার জীবনটা যেন এক অন্ধকার গুহায় আটকে পড়েছিল। আমার মনে হতো যেন আমি শ্বাস নিতে পারছি না। আমি আকাশকে আর সহ্য করতে পারছিলাম না। তার প্রতি আমার ভালোবাসা যেন ঘৃণা আর ভয়ে রূপান্তরিত হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি একটা ভুল পথে হেঁটেছিলাম, আর এর পরিণতি ভীষণ ভয়ঙ্কর হতে চলেছে। আমি এক রাতে রতনের পায়ের কাছে বসে কেঁদে ফেললাম। আমার মনে হলো আমি আর পারছি না। এই লুকোচুরি, এই অপরাধবোধ আমাকে শেষ করে দিচ্ছে। আমি রতনকে সব সত্যিটা বলতে চাইলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আমার মনে হতো যেন আমি আমার সব কিছু হারিয়ে ফেলব। কিন্তু এই মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাও অসম্ভব ছিল। আমি শেষ পর্যন্ত মনস্থির করলাম। আমি আকাশকে ডেকে কঠোরভাবে বললাম, আকাশ, এবার আমাদের সব কিছু শেষ করতে হবে। তুই তোর নিজের জীবন তৈরি কর, আর আমাকে আমার জীবনটা বাঁচতে দে। তোর আর আমার ভবিষ্যৎ বলে কিছু নেই। ও প্রথমে আমার কথা শুনতে চাইল না, হুমকি দিল। বলল, যদি আমি ওকে ছেড়ে যাই তাহলে সে সবাইকে সব বলে দেবে। আমার বুকে হাতুড়ির ঘা পড়ল। ওর এই মানসিক ব্ল্যাকমেলিং আমার জন্য অসহনীয় হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম আমার ভুলের জন্য আমাকেই কঠিন মূল্য দিতে হচ্ছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম,
হয় এই সম্পর্কটা শেষ হবে, নয়তো আমি নিজেই শেষ হয়ে যাব। অনেক চেষ্টা, অনেক মানসিক যুদ্ধ আর আত্মহননের কথা ভাবার পর আমি আকাশকে বোঝাতে সক্ষম হলাম যে আমাদের এই সম্পর্কটা আমাদের দুজনের জন্যই কতটা বিপজ্জনক। আমি ওকে বোঝাতে পারলাম যে এই ধরনের সম্পর্ক শেষ পর্যন্ত শুধু কষ্টই দেয়, আর কিছু নয়। আমি ওকে ভালোবাসার কথা বললাম, কিন্তু সেই ভালোবাসাটা ভাই বোনের মতো, যা আমাদের সামাজিক বন্ধনে আবদ্ধ করে রেখেছে। হয়তো আকাশ আমার কথা পুরোপুরি মানতে পারছিল না, কিন্তু আমার অনড় অবস্থানে সেও কিছুটা বাধ্য হল। ধীরে ধীরে সে কিছুটা হলেও দূরত্ব বজায় রাখতে শিখল। আমি নিজের জীবনে ফিরতে শুরু করলাম, তবে অতীতের সেই ভয়ঙ্কর স্মৃতি আজও আমাকে তাড়া করে। আমার জীবনটা আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে, যদিও আগের মতো সরল আর সহজ নয়। রতনের সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে আবার গড়ে তোলার চেষ্টা করছি। হয়তো আমাদের সম্পর্কটা আগের মতো উষ্ণ নেই, কিন্তু পারস্পরিক সম্মান আর বিশ্বাসটা ধীরে ধীরে ফিরিয়ে আনছি। এই ঘটনা আমাকে শিখিয়েছে মানুষের মন কতটা দুর্বল হতে পারে, আবেগ কতটা বিপজ্জনক হতে পারে। জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যা সামাজিক বাঁধনকে অতিক্রম করে যায়, কিন্তু সেই আবেগের বশবর্তী হয়ে যদি আমরা ভুল পথে পা বাড়াই, তাহলে তার পরিণতি হয় ভয়ঙ্কর। নিজেকে নিয়ন্ত্রণ করা, সঠিক পথে থাকাটা অনেক সময় কঠিন হলেও এটাই আসল জীবন। হয়তো আমরা সবাই ভুল করি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল সাহসিকতা। এই গল্পটা শুধু আমার নয়, হয়তো এমন অসংখ্য মমতার গল্প যারা প্রতিদিন নিজেদের ভেতরের যুদ্ধের সাথে লড়াই করে যায়। মনে রাখবেন, জীবন আপনাকে অনেক প্রলোভন দেখাবে, কিন্তু শেষ পর্যন্ত সঠিক পথটা বেছে নেওয়া আপনারই হাতে।